ধুলো বালি কণা আমাদের ফুসফুসের মধ্যে চলে আসে, তখন ওটা কিন্তু কালো কুচকুচে রঙের হয়ে যায়। আর সেটা যেন না হয় সেটা আমাদেরকে দেখতে হবে, যেন কালো রঙের না হয়ে যায়। আর তার জন্য আমাদের কিন্তু রীতিমতো প্রাণায়াম, ধ্যান আর যোগাসন করা উচিত, যাতে ফুসফুসটা ভালো থাকে। যদি ফুসফুসের ক্ষতি হয় আমাদের প্যারালাইসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। এগুলো কারণ হচ্ছে আমরা ধূমপান করি, ধূমপানের কারণে হয়, আর পলিউশন। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে, সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। নমস্কার, গুড আফটারনুন। আমরা আজকে যে প্রজেক্টটা আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে কিন্তু আমাদের মানবদেহের ফুসফুস। আমরা সকলেই জানি মানবদেহের ফুসফুস আমাদের কিন্তু বিশেষ একটি অঙ্গ। তাহলে ফুসফুস সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই। ফুসফুস এটি কিন্তু হৃৎপিণ্ডের দুপাশে আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত এবং মধ্যচ্ছদার উপরে অবস্থিত। আমাদের ফুসফুসটা কিন্তু ত্রিকোণাকার এবং শাঙ্কক আকৃতির, এবং কিন্তু এটা কিন্তু কালচে গোলাপি রঙের হয়। এবং আমাদের ফুসফুস কিন্তু প্লুরা নামক দ্বিস্তরীয় আবরণ দিয়ে ঢাকা থাকে। আমাদের ফুসফুসে কিন্তু অসংখ্য বায়ুথলি বা অ্যালভিওলাই থাকে। প্রায় 30 কোটি বায়ুথলি বা অ্যালভিওলাই আমাদের ফুসফুসের মধ্যে অবস্থিত। আমাদের ফুসফুসে কিন্তু বাম ফুসফুসের তুলনায় কিন্তু ডান ফুসফুসটা কিছুটা বড় এবং 3 খণ্ড বিশিষ্ট, এবং বাম ফুসফুসটা 2 খণ্ড বিশিষ্ট। আমাদের ফুসফুসের অনেকগুলো অঙ্গ শ্বাসকাজে সাহায্য করে, যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, ল্যারিংস। যেমন এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এটা হচ্ছে ট্রাকিয়া, আর এই যে দুই দিক দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু ব্রঙ্কাস, আর এই শাখা প্রশাখাগুলো হচ্ছে কিন্তু ব্রঙ্কিওল। আর এই যে দুটো দেখতে পাচ্ছি এটা ফুসফুস। আমাদের ফুসফুসের প্রধান কাজ হচ্ছে নিঃশ্বাস ও প্রশ্বাসের। প্রশ্বাসকে যে পদ্ধতিতে O2 আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করছে সেটা হচ্ছে প্রশ্বাস, আর যে পদ্ধতিতে CO2 আমাদের বায়ুমণ্ডলের বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে নিঃশ্বাস। আমরা যে কারণে এই ফুসফুসের এই প্রজেক্টটা করেছি সেটা সংকোচন প্রসারণটা দেখানোর জন্য, সেটা দেখা সকলে এখানে দেখবেন, এখানটা লক্ষ্য করবেন। আরও কিছু তথ্য আমাদের জেনে নেওয়া উচিত, কারণ পরবর্তীকালে আমরা বয়স্ক হয়ে যাব, তাহলে আমাদের ফুসফুসকে তো সচেতন রাখতে হবে, কারণ পরবর্তীকালে ফুসফুসে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন আমাদের ফুসফুস যদি এখন যেন কালচে গোলাপি রয়েছে, পরবর্তীকালে অনেক ধুলো বালি কণা আমাদের ফুসফুসের মধ্যে চলে আসে, তখন ওটা কিন্তু কালো কুচকুচে রঙের হয়ে যায়। আর সেটা যেন না হয় সেটা আমাদেরকে দেখতে হবে, যেন কালো রঙের না হয়ে যায়। আর তার জন্য আমাদের কিন্তু রীতিমতো প্রাণায়াম, ধ্যান আর যোগাসন করা উচিত, যাতে ফুসফুসটা ভালো থাকে। যদি ফুসফুসের ক্ষতি হয় আমাদের প্যারালাইসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। এগুলো কারণ হচ্ছে আমরা ধূমপান করি, ধূমপানের কারণে হয়, আর পলিউশনের সম্মুখীন এলে হয়। তারপরে আমাদের যে এখন বর্তমানে বাড়িতে যে আমরা যে ধূপকাঠি ইউজ করছি না, ওই ধূপকাঠি থেকে কিন্তু অনেক বায়ু আমাদের ফুসফুসের মধ্যে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অংশটা রয়েছে ভিটামিন A এই জায়গাটাতে, আর এই যে প্রকোষ্ঠটা রয়েছে ভিটামিন C রয়েছে, আর এটা ভিটামিন D, আর ভিটামিন E, আর ভিটামিন B রয়েছে। এই পুরো প্রজেক্টটাতে এইভাবে আমরা এক্সপ্লেন করেছি। আর আমাদের আরেকটা তথ্য হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে 20 বছর বয়স অন্তর আমাদের কিন্তু ফুসফুসটা দেখানো উচিত, কারণ ফুসফুস আমাদের মানবদেহের বিশেষ অঙ্গ, আর ফুসফুস প্রশ্বাস নিঃশ্বাসে কাজ করে, তাই আমাদের দেখাটা বিশেষ জরুরি। আর এখানে আমরা এক্সপ্লেন করেছি কীভাবে জিনিসটা যাচ্ছে, বায়ুটা যাচ্ছে, সব কিছু। আমাদের এই মডেলের বিষয়বস্তু হচ্ছে গঙ্গা নদীর গতিপথ। আমরা সবাই জানি যে গঙ্গা হচ্ছে ভারতের প্রধান দীর্ঘতম, আদর্শ এবং পবিত্র নদী। গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, যার মধ্যে 2071 কিলোমিটার গঙ্গা ভারতে প্রবাহিত হয়েছে। এখান থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা। উৎসস্থলে গঙ্গা ভাগীরথী নামে পরিচিত হয়েছে। এটা হচ্ছে শতপন্থ হিমবাহ। এখান থেকে উৎপন্ন হয়েছে অলকানন্দা। এই অলকানন্দার সঙ্গে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে মন্দাকিনী, এবং এই দুটি নদীর মিলিত প্রবাহ অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। অলকানন্দার সঙ্গে ভাগীরথী নদী মিলিত হয়েছে দেবপ্রয়াগে, এবং এখান থেকে গঙ্গা নামে হরিদ্বারের সমভূমি পর্যন্ত বিস্তৃত হয়েছে। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 280 কিলোমিটার গঙ্গার উচ্চগতি। নদীর 3টি কাজ: ক্ষয়, বহন এবং সঞ্চয়। উচ্চ গতিতে নদী ক্ষয় কাজ সম্পন্ন করে। ঢাল বেয়ে যেহেতু নদী পাহাড়ি ঢালু বেয়ে চলে, এই কারণে নদীর তলদেশে শিলা পাথর সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং এই উচ্চ গতিতে গঙ্গার উপনদী হলো পিণ্ডার, ধৌলিগঙ্গা, মন্দাকিনী এবং অলকানন্দা। মধ্যবর্তী হরিদ্বার থেকে প্রথমে দক্ষিণ পূর্ব দিকে এবং পরে আরও পূর্ব দিকে অসংখ্য বাঁক সৃষ্টি করে গঙ্গা নদী উত্তরপ্রদেশ এবং বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত প্রায় 1270 কিমি প্রবাহ হলো গঙ্গার মধ্যবর্তী। মধ্যবর্তীতে সৃষ্ট গঙ্গার ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ এবং নদীদ্বীপ। অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ হলো মুর্শিদাবাদের মতিঝিল। মধ্যবর্তীতে গঙ্গার উপনদীগুলি হলো যমুনা, ঘরঘরা, সোন ইত্যাদি। যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন যমুনা হলো গঙ্গার দীর্ঘতম উপনদী। নিম্নগতি রাজমহল পাহাড় থেকে দক্ষিণমুখী হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি ভাগে ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে। গৌণ শাখাটি ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে মিশেছে। রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত 520 কিমি প্রবাহ গঙ্গার নিম্নগতি।
নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি হলো প্লাবনভূমি এবং বদ্বীপ। গঙ্গা নদীর নিম্নগতিতে গঙ্গা নদীর উপনদীগুলি মাথাভাঙা, চূর্ণী, বিদ্যাধরী, ইচ্ছামতি ইত্যাদি। আমার নাম ঐশী মণ্ডল। তো আমরা যেটি প্রস্তুত করেছি সেটি হলো ওয়াটার পিউরিফায়ার, অর্থাৎ জল পরিশুদ্ধ করা। মনুষ্য সৃষ্ট কারণে বা প্রাকৃতিক কারণে এছাড়াও নানাভাবে জলের মধ্যে থাকা উপাদানগুলির গুণাগত নষ্ট হয়ে জল দূষিত হয়। জল দূষণের কারণগুলি হলো গৃহস্থলীর আবর্জনা থেকে, বজ্র পদার্থ থেকে, এছাড়াও নানাভাবে জল দূষিত হয়ে থাকে। এর প্রভাব গিয়ে পড়ে পুকুরে থাকা জলজ প্রাণীদের ওপর বা আমাদের শরীরের ওপর। এর ফলে পুকুরের জলজ প্রাণীরা মারা যায় এবং আমাদের শরীরে নানা রোগ দেখা যায়, যেমন টাইফয়েড, আন্ত্রিক, কলেরা, জন্ডিস, পাচরা ইত্যাদি। জল দূষণ প্রতিকার করার জন্য জল যথাযথ প্রয়োজন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে উৎপন্ন কৃষি, শিল্প সব বর্জ্যপদার্থগুলি জলে ফেলা উচিত, নইলে পৃথিবীতে বিশাল বড় সংকট চলে আসতে পারে এবং ভবিষ্যতে সেই জলকে আমাদেরকে আরও অন্য প্রক্রিয়ায় কাজে লাগাতে হবে। জল বিশুদ্ধ করার উপায়গুলি হলো জলকে ফুটিয়ে আমরা জল বিশুদ্ধ করতে পারি। এছাড়াও ক্লোরিন বা ব্লিচিং পাউডার দিয়ে জল পরিশুদ্ধ করা যায় এবং কি ফিল্টার জলযন্ত্রের সাহায্যেও আমরা জল শুদ্ধ করতে পারি। প্রকৃতি আমাদেরকে নিজে একটি জল পরিশোধন করার উপায় বলে দিয়েছে, যেটি আমরা প্রস্তুত করেছি। এটি হচ্ছে কলকারখানা থেকে দূষিত জলটি এখানে পড়ছে। তারপরে এই পাইপের মাধ্যমে জলটি এই নুড়ি পাথরের এই পাত্রটিতে পড়ছে, যেখানে জলে থাকা কাঁকড় এমনি অন্যান্য পাথরগুলি এখানে টেনে নিচ্ছে। তারপরে আছে বালিতে জলের কাদাটে ভাবটা দূর হয়ে যাচ্ছে। তারপরে আছে কাঠকয়লায় জলের যে আয়রন সেটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কাঠকয়লার যে কালো রঙটি সেটি যাতে না পড়ে বিশুদ্ধ জলে, তাই এখানে তুলোটা ব্যবহার করা হয়েছে। এইভাবে আমরা এই মডেলটিকে 1860 সালে তৈরি করেন, যার নাম রেখেছিলেন কার্পেট সিল্ভার। তবে ব্রিটিশ এই ব্যাংকের ক্লিনারটির কাজ হলো মেশিনের যে সমস্ত নোংরা আবর্জনা পড়ে থাকে সেগুলি তুলতে সাহায্য করে। নমস্কার, আমরা বিলেতির কাছে আমরা হচ্ছে খুশির মাধ্যমে করেছি। আমরা জানি যে যে সেটি ছিল একটি মৃত এবং সেটার পরে 1634 খ্রিস্টাব্দে ডান্স বিজ্ঞানের বিভিন্ন প্রথম সজীব আবিষ্কার। এটা হচ্ছে একটি কার্বনের বাইরে যে পর্দাটি রয়েছে সেটা হলো কোষ পর্দা। কোষ পর্দা 40 লিপিড কার্বন দ্বারা গঠিত হয়। কোষ পর্দা কোষের একটা নির্দিষ্ট আকৃতিতে দেয় ও কোষের ভেতরে থাকা সমস্ত সজীব অংশকে বাইরের আকার থেকে রক্ষা করে। এটি হলো সাইটোপ্লাজম জেলির মতো একটি অর্থনৈতিক পদার্থ। সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত কোষ আমাদের অবস্থান করে থাকে। এটি হলো নিউক্লিয়াসকে কোষের কোষকলা বলা হয়, কারণ নিউক্লিয়াস কোষের ভেতর ঘটে যাওয়া নানা বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস হলো 4টি বিশেষ অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে নিউক্লিয় রস, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় পর্দা আর নিউক্লিয় লাস। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলা হয়, কারণ এটি খাদ্যের পরিবেশক গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডকে ভেঙে শক্তি উৎপাদন করে। আর এটা হলো এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকা দু ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। যে সকল পর্দার বাইরে রাইবোজোম থাকে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, আর যে পর্দার বাইরে কোনো রকম সাদর আমন্ত্রণ। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তোমার দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। হচ্ছে মানব মস্তিষ্ক। আমাদের মানব মস্তিষ্ক একটি কর্টের মধ্যে সুরক্ষিত থাকে এবং এটি ত্রিস্তরী মেনেঞ্জিস পর্দা দ্বারা বেষ্টিত থাকে। এর যে 3টি স্তর হলো সেটা হচ্ছে ডুয়া ম্যাটার, পিয়া ম্যাটার এবং আরাকনয়েড ম্যাটার। এবং মানবদেহের মস্তিষ্ক 3টি স্তরে বিভক্ত, অর্থাৎ অগ্র মস্তিষ্ক,
মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা হয়, যথা টেলেনসেফালন। টেলেনসেফালনকে এক ভাগে ভাগ করা হয়, যথা সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। এবং আরেকটা যেটা ভাগ রয়েছে সেটা হচ্ছে ডায়ানসেফালন। ডায়ানসেফালনকে দুই ভাগে ভাগ করা হয়, যথা থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের পার্ট আমাদের এখানে দেখানো হয়নি, কিন্তু পশ্চাৎ মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা হয়, যথা মেটালসেফালন এবং মাইলেনসেফালন। মেটালসেফালনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যথা পন্স এবং লঘু মস্তিষ্ক। এবং মাইলেনসেফালনকে এক ভাগে ভাগ করা হয়, যথা সুষমা শীর্ষক। এবার যদি এর কাজগুলো দেখি, তাহলে যদি আমরা বলি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্সের কাজ, তাহলে এটি চিন্তা, বৃদ্ধি, শক্তি, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সেই রকমভাবে যদি আমরা থ্যালামাসের কাজ দেখি, তাহলে থ্যালামাস আমাদের মানে কি বলবো, ঘাম ছাড়া, ঘাম নিঃসরণ, বিভিন্ন এটি একটি প্রতিবর্তক পীড়ন হিসাবে কাজ করে, যেমন কোদ এবং পীড়নকে এটি সাহায্য করে। হাইপোথ্যালামাস, এখানে যদি হাইপোথ্যালামাসের কাজ বলা হয়, তাহলে হাইপোথ্যালামাস আমাদের দেহের ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং মধ্য মস্তিষ্ক হচ্ছে ক্রোধ, তারপরে বিভিন্ন শ্রবণ, দর্শন, অক্ষিগোলকের। এটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র। এই রেচনতন্ত্রের মধ্যে রয়েছে একজোড়া বৃক্ক, একজোড়া গোবিনী, একটা মূত্রাশয় এবং একটি মূত্রনালী। তো আমরা প্রত্যেক দিনই প্রচুর খাবার খেয়ে থাকি, প্রচুর জল খেয়ে থাকি। তো পুরো জলটাই আমাদের শরীরে নিশ্চয়ই লেগে যায় না, কিছুটা পরিমাণ জল থাকে যেটা আমাদের কি বলবো, মানে অপ্রয়োজনীয় হয়ে যায় দেহে। আবার প্রচুর বর্জ্য পদার্থ আমাদের দেহে উৎপন্ন হয়, যেটা জলের সাথে মিশ্রিত হয়। তো বৃক্ক কী করে, বৃক্ক আমাদের দেহ থেকে যে অপ্রয়োজনীয় যে পদার্থগুলো রয়েছে সেটা আমাদের দেহ থেকে নির্গত করতে সাহায্য করে। বৃক্কের একটি প্রধান অংশ হচ্ছে নেফ্রন। আসলে নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। তো মানে বৃক্কের যে যাবতীয় কাজ রয়েছে সেটাই নেফ্রন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই মডেল, এটা একটি মনোসংযোগ বৃদ্ধিকারী খেলা। এই খেলার নিয়মটি হলো, এই লাল সুইচটি অন করার পর যদি গোল তারটি বেঁকানো তারটির সঙ্গে স্পর্শ করে, তাহলে সাউন্ড বাজে শব্দ উৎপন্ন হবে। এবার শুরু থেকে শেষ পর্যন্ত গোল তারটিকে এমনভাবে নিয়ে যেতে হবে যাতে বেঁকানো তারের সঙ্গে স্পর্শ না করে। আপনি আপনার কনসেন্ট্রেশন চেক করার জন্য খেলাটি খেলে দেখতে পারেন। নমস্কার, আমরা পরমানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীবৃন্দ। আমাদের প্রদর্শনীটির নাম হলো বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল হলো প্রাকৃতিক সম্পদ এবং এর সরবরাহ প্রকৃতির দানের উপর নির্ভরশীল। বৃষ্টির জল সংগ্রহ বলতে মূলত বৃষ্টির জলকে সংরক্ষণ এবং তা ভবিষ্যতে পুনর্ব্যবহারের কৌশলকে বোঝানো হয়। বৃষ্টির জল মূলত কৃষিকাজ এছাড়াও সংকটের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। বৃষ্টির জল হলো পরিবেশ বান্ধব। পৃথিবীর এই বিপুল জলরাশির বেশিরভাগ জলটাই হলো লবণাক্ত জল এবং বাকিটা হলো সুপেয় জল বা মিষ্টি জল। আবার এই মিষ্টি জলের বেশিরভাগটাই হলো হিমবাহ ও তুষার আচ্ছাদন রূপে বিদ্যমান। বৃষ্টির জল গুরুত্বপূর্ণ কারণ আজকের জীবনে জলের যে অভাব দেখা দিচ্ছে, পরবর্তী জীবনে সেই জলের অভাব আরও ভয়ানক আকার দেখা দিবে। সেই কারণে বৃষ্টির জল সংগ্রহ করে এবং সেই জলটা বিশুদ্ধ জল হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই জন্য বৃষ্টির জল সংরক্ষণ করা। বৃষ্টির জল সংগ্রহ বিভিন্ন পদ্ধতিতে করা হয়, যেমন ছাদে জল সংগ্রহ, যা বন্যা নিয়ন্ত্রণ করে। এছাড়াও বৃষ্টির জল সংগ্রহ বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন এটা বৃষ্টির জল সংরক্ষণের একটি অপরিহার্য অনুশীলন। যেসব অঞ্চলে বেশিরভাগ দিনই বৃষ্টিপাত হয় সেসব অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণে মানব জীবন একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নিয়মে গুরুত্বপূর্ণ একটি ব্যবহার চালু করেছে, যা ছাদের বৃষ্টির জলকে আটকে রেখে তা পরিশুদ্ধ করে মেন ট্যাঙ্কে দিয়ে কুয়োর জল ব্যবহার করা হয়। এই জল নানা কাজে মডেল তৈরি করেছি, যেটা হলো গ্রিন হাউস। গ্রিন হাউস সাধারণত শীতপ্রধান দেশে গাছপালা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এখানে শীতপ্রধান দেশে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এখানে সারা বছর তুষারপাত হয়। এর জন্য সেখানকার অধিবাসীরা মিলে একটি বিশেষ কাচের ঘর তৈরি করেছে, যেখানে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি কাচভেদ করে প্রবেশ করে, কিন্তু দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট আলোকরশ্মি ইনফ্রারেড রশ্মি
কাঁচ ভেদ করে বেরিয়ে আসতে পারে না, ফলে ঘরটি উষ্ণ থাকে এবং গাছপালা সজীব থাকে। এই কাঁচের বিশেষ ঘরকেই আমরা গ্রিন হাউস আস্তে আস্তে বেড়ে চলছে। এই উষ্ণতা বাড়ার ঘটনাকেই আমরা বলছি যে বিশ্ব উষ্ণায়ন। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এইভাবেই যদি উষ্ণতা বাড়তে থাকে এক সময় মেরু অঞ্চলে বরফ গলে যাবে, যার ফলে উপকূলবর্তী অঞ্চল জলের তলায় চলে যাবে। এছাড়াও সাইক্লোন, টর্নেডো ইত্যাদি ঝড় দাবানল দেখা দেবে। রোগ জীবাণু বহনকারী পোকামাকড়ের সংখ্যাও বেড়ে যাবে। ম্যালেরিয়ার মতো বহু মহামারী রোগও সৃষ্টি হবে। এভাবে চলতে থাকলে পৃথিবীর প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব বিপন্ন হবে। আমরা তিনজনে মিলে এই প্রজেক্টটা করেছি। এই প্রজেক্টটার নাম হচ্ছে আর্থকুয়েক অ্যালার্ম। আমরা জানি যে ভূমিকম্পের কারণে অনেক সময় আমাদের ঘরবাড়ি, গাছপালা, সম্পদ ইত্যাদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে প্রাণহানিও ঘটে। এই ধরনের যে আকস্মিক দুর্ঘটনাগুলো ঘটে, সেই দুর্ঘটনা থেকে বাঁচার জন্যই আমাদের এই প্রজেক্ট হচ্ছে আর্থকুয়েক অ্যালার্ম। আমরা ধরে নিচ্ছি আমাদের এই শহরাঞ্চলের ভূমিকম্পের সম্ভাব্য উপকেন্দ্র হচ্ছে এই জায়গাটা। উপকেন্দ্র বলতে বোঝায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূমিকম্প তরঙ্গ উলম্বভাবে সর্বপ্রথম যে স্থানে পৌঁছয়। তো এই উপকেন্দ্রে ভূমিকম্পের তরঙ্গ পৌঁছানোর পর আস্তে আস্তে এই গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। যখন ভূমিকম্প তরঙ্গ এই অঞ্চলে পৌঁছাবে তখন এই অ্যালার্মটা বাজতে থাকবে, এবং এই অ্যালার্মটা শোনার পরে মানুষ নিজেদের মধ্যে সতর্কতা অবলম্বন করবে এবং ভূমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেখান থেকে একটু হলেও রেহাই পাওয়া যাবে। আমরা পরমানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইয়ের ছাত্রীবৃন্দ আমাদের স্কুল থেকে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে আমরা অষ্টম শ্রেণীর 4 জন সহপাঠী অংশগ্রহণ করেছি এবং অ্যাসিড বৃষ্টি এই মডেলটি তৈরি করেছি। আমাদের বিভিন্ন মনুষ্যসৃষ্ট কারণের ফলে সৃষ্ট বিভিন্ন দূষিত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফার ডাই অক্সাইড বৃষ্টির সময় বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তাকে অ্যাসিডিক করে তোলে এবং সেই জলই পৃথিবীপৃষ্ঠে জড়ে আসে। একেই আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। আমরা সাধারণ জলের পিএইচের মান দেখতে পাই 5.6 কিংবা 5.6-এর বেশি, কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখব এটি নেমে যায় 4.4 থেকে 4.2-এ। এখানে আমরা দেখতে পাচ্ছি যানবাহন থেকে নির্গত নাইট্রোজেনের অক্সাইড এই অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করছে। তাছাড়া কলকারখানা থেকে নির্গত সালফিউরিক অ্যাসিড, তাছাড়া নাইট্রোজেনের অক্সাইড এই অ্যাসিড বৃষ্টির প্রভাব আরও বাড়িয়ে তুলছে। বর্তমানকালে আমরা আমাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য প্রচুর পরিমাণে বৃক্ষছেদন ঘটাচ্ছি, যার ফলে অ্যাসিড বৃষ্টির মাত্রা আরও বেড়ে চলছে। আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হবে জনসচেতনতা গড়ে তোলা। এছাড়াও বৃক্ষরোপণ ও জ্বালানি দহন কমানোর মাধ্যমে অ্যাসিড বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। অ্যাসিড বৃষ্টি আমাদের পরিবেশের পক্ষে একটি বড় হুমকি। যেহেতু এটি একটি আন্তর্জাতিক সমস্যা, তাই আমাদের প্রত্যেককে কিছু কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর প্রভাব কমিয়ে আনতে হবে। আমাদের সকলকেই এর প্রতি সচেষ্ট হতে হবে। ধন্যবাদ। করে দিচ্ছি সবাই। আর্ট করা হয়, সিম্পল আর্ট করা হয়, যেখানে জগন্নাথ ঠাকুরের ছবি তুলে দেওয়া হয়েছে, এখানে হালকা হালকা ছোঁয়া। আমরা বাড়িতে সাধারণত এমনি কালারকে ইউজ করে থাকি, কিন্তু বাংলা জনপ্রিয় যেহেতু আর্ট করা হয়, সেখানে এমনিতে হালকা আর্ট করা হয়েছে। এটাকে জড়ি বা কি দিয়ে এই ছবিগুলো আরও বৃদ্ধি পেয়েছে। ফুল আমরা বাড়িতে সাধারণত এমনি কালারকে দিয়ে ইউজ করে থাকি, কিন্তু ফুলের অনেক সুন্দর সুন্দর আর্ট করা হয়। যেমন এখানে পেন্টিং দিয়ে সরস্বতী ঠাকুরের ছবি তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি ফুলের দিয়ে তারা একটা সুন্দর ময়ূরের ছবি তুলে ধরা হয়েছে। এই মডেলটি তৈরি করেছি। মডেলটির নাম হচ্ছে ক্যালেইডোস্কোপ। ক্যালেইডোস্কোপ যন্ত্রটি 3টি সমতল কাজ দ্বারা গঠিত। এটি ছিদ্র দিয়ে দেখলে আমরা বিভিন্ন ধরনের নকশা দেখি। ক্যালেইডোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করা হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। ক্যালেইডোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন স্কটিশ পদার্থবিজ্ঞানী ডেভিড ব্রুস্টার। ক্যালেইডোস্কোপ যন্ত্রটি সমস্ত বয়সের মানুষদের আনন্দ প্রদান করে। ক্যালেইডোস্কোপের নকশাগুলি কতগুলি কাঁচের চুরির টুকরি দ্বারা সৃষ্টি হয়েছে। ক্যালেইডোস্কোপের 3টি সমতল দর্পণ বা চাইনিজ ব্র্যাকেট 3টি সমতল দর্পণ 60 ডিগ্রি কোণে অবস্থান করছে। ক্যালেইডোস্কোপের এই সকল নকশাগুলি আলোর প্রতিফলনের ফলে সৃষ্টি হচ্ছে। এখানে আগে তারা অনেক সময় উপরে উঠতে পারে না, এর ফলে তাদের অনেক পায়ে ব্যথা করে তাদের সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে। এর জন্য এটা হচ্ছে রেন সেন্সার। যখন এখানে বৃষ্টিটা পড়বে তখন এই জামাকাপড়গুলো মোটরের সাহায্যে এটার তলায় চলে আসবে। অথবা অনেক সময় কী হয় যে আমরা বাড়িতে থাকি না বা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছি, তখন এটা অনেকটা উপযোগী, এবং যদি এটা ভবিষ্যৎ প্রজন্মে হয় তাহলে আমরা অনেকটা উপকৃত হব। এটা হচ্ছে HMPV ভাইরাস। এর পুরো কথা হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা এভিয়ান মেটানিউমো ভাইরাস এবং RSV ভাইরাসের গোষ্ঠীর অন্তর্গত বলে এটা এরকম নামকরণ করা হয়েছে। এটা প্রথম 2001 সালে নেদারল্যান্ডসে দেখা যায় এবং তার
পরে 2015 সালে এটি আমেরিকায় দেখা যায়। তার ঠিক 10 বছর পর 2025 সালের জানুয়ারি মাসে এটাকে চায়নায় দেখা যায়। এছাড়াও ইন্ডিয়ার বেঙ্গালুরুতে প্রথম এটা আক্রমণ করে। এটির সিমটমসগুলো হচ্ছে যে এটা যখন হবে তখন সর্দি, কাশি, নাক দিয়ে জল ঝরা, তারপরে গলা শুকিয়ে যাওয়া, ফিভার, এই সমস্তগুলো হবে। এটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো ক্ষতিকারক রোগেও পরিণত হতে পারে। এটি যখন হবে তখন আমাদের অক্সিজেন থেরাপি নেওয়ারও প্রয়োজন হতে পারে। এটি হলে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমাদের রেস্ট নেওয়া দরকার। এটার প্রতিরোধ করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আছে, যেমন হাঁচি বা কাশির সময় টিস্যু বা হ্যান্ডকাচিপের বদলে যদি আমরা নিজের আর্ম ব্যবহার করি তাহলে সেটা চারিদিকে ছড়ায় না, নিজের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। তাছাড়া পাবলিক প্লেস থেকে এসে হাত ধোয়া, খেতে বসার আগে হাত ধোয়া, যাতে খাবারের মাধ্যমে ভাইরাসটা আমাদের শরীরে ভেতর না যেতে পারে। তাছাড়া পার্সোনাল হাইজিন মেনটেন করা, এবং এটা বয়স্ক পুরুষ বা মহিলা এবং বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, কারণ ইয়াঙ্গারদের থেকে তাদের ইমিউনো সিস্টেমটা তুলনামূলক কম, তাই তাদের আক্রমণ করার সম্ভাবনা বেশি হয় এবং তাদের এর থেকে মৃত্যু। এটি একটি অবলেক, এটি নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে না, তার জন্য এটিকে নন নিউটনিয়ান ফ্লুইড বলা হয়। এতে যেমন করে বল প্রয়োগ করা হবে তেমন করে এটি কাজ করবে। যদি জোরে মারা হয় তাহলে এটি কঠিন, আর যদি আস্তে মারা হয় তাহলে এটি তরলের মতো ব্যবহার করবে। দেখিয়ে দিই। ঠিক আছে, চতুর্ভুজের সূত্রাবলী, এখানে সূত্রগুলো লেখা আছে, উল্টো পাল্টা করে সব দেওয়া আছে। যেটা সঠিক সূত্র সেখানে গিয়েই বাজারটা বেজে উঠবে, আর ভুল সূত্রতে যদি করা হয় তাহলে বাজারটা বাজবে না। আমরা এখানে দেখাচ্ছি এটা যেহেতু ভুল হলো সেজন্য এটা বাজলো না, এটাও বাজলো না। প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইয়ের ক্লাস 9-এর শিক্ষার্থী। এটা হচ্ছে টেসলা কয়েল। এটি স্যার নিকোলা টেসলা 1891 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। স্যার নিকোলা টেসলা ইলেকট্রনগুলিকে এক স্থান থেকে আরেক স্থানে কর্ডলেস অবস্থায় বা বিনা তারে মুভ করানোর জন্য এটি বানিয়েছিলেন। তারের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে তখন এতটাই কারেন্ট উৎপন্ন হচ্ছে, যার ফলে একটা তারের চারপাশে একটা ইলেকট্রিক বেস তৈরি হচ্ছে, যার ফলে আমাদের লাইটের মধ্যে থাকা ইলেকট্রন বা গ্যাসগুলি গ্লো করছে, যার ফলে আমাদের এই লাইটটি জ্বলছে। ভবিষ্যতে এটি ওয়্যারলেস চার্জিং, চিকিৎসা, বৈদ্যুতিক আরও যন্ত্রপাতিতে কাজে লাগবে। আমরা একটি মডেল তৈরি করেছি যার নাম সোলার পাওয়ার ইরিগেশন সিস্টেম। সূর্য থেকে আসা আলোক শক্তি সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কোনো নিকটবর্তী জলাশয় থেকে জল পাম্প করে কৃষিক্ষেত্রে বিতাড়িত হচ্ছে। আর এটি সুবিধা হচ্ছে এটিতে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় না, এটিতে কোনো জ্বালানির প্রয়োজন নেই, আর এটি পরিবেশ বান্ধব, আর এটি টেকসই। আর এটির ব্যবহার হচ্ছে যে এটি গবাদি পশু জল সরবরাহ, কৃষিক্ষেত্রে জল সরবরাহ ও শহরে জল সরবরাহের কাজে লাগে। কিন্তু এই ব্যবস্থায় একটি অসুবিধা হলো যে কোনো যদি আবহাওয়ার ক্ষেত্রে যদি মেঘলা দিন থাকে সেদিনকে কিন্তু সৌর ব্যবস্থা কোনো হয় না। আবার এটি আরেকটি অসুবিধা হলো যে এটি অর্থনৈতিক কারণ এই ব্যবস্থা প্রয়োগ করতে অনেক অর্থ ব্যয় হয় এবং কৃষকদের মধ্যে অসচেতনতা, কৃষকরা এখনও পর্যন্ত কোনো সচেতন নেই এই ব্যবস্থার জন্য। একটি বার্ষিক চক্র যা আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে পারস্যে বা আধুনিক ইরানে তৈরি হয়েছিল। মূলত খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে এটি ভারতে আসে। এর প্রধান কাজ হলো কৃষিজমির জন্য জল উত্তোলন করা। একে আরও অনেক অন্য নামে জানা যায়, যেমন নড়িয়া বা সাকিয়া। সাধারণত প্রাচীনকালে পারসিক চক্রকে কাঠ বা ধাতু দ্বারা তৈরি করা হতো। চক্রের চারিদিকে কাঠ বা ধাতুর পাত্র সারিবদ্ধভাবে লাগানো থাকতো। এই চক্রটিকে নদীর তীরবর্তী অঞ্চলে স্থাপন করা হতো। চক্রটিকে চালনার জন্য বিভিন্ন গবাদি পশু যেমন উট, গরু, ঘোড়া, মোষের মতো প্রাণীদের ব্যবহার করা হতো। প্রাণীগুলি যখন ঘুরত তখন চক্রটিও জলে ডুবের মাধ্যমে জল উত্তোলন করত এবং সেই জল একটি স্বচ্ছ চ্যানেলের মাধ্যমে কৃষিক্ষেত্রে পৌঁছে যেত। সর্ব এশিয়া, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল জুড়ে এই চক্রটি জল উত্তোলনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। বাংলার কিছু নদী সংলগ্ন অঞ্চলে, বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এই চক্রটি কৃষকদের জন্য একটি অত্যন্ত সহায়ক যন্ত্র হয়ে উঠেছে। ঐতিহাসিক যন্ত্র হলেও এই যন্ত্রের ব্যবহার এখনও পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়নি। ভারতের বেশ কিছু অঞ্চল যেমন পাঞ্জাব, রাজস্থান, গুজরাট বিভিন্ন জায়গায় এই পদ্ধতির এখনও ব্যবহার করা হয়। আমি প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইয়ের 7ম শ্রেণীর ছাত্রী। আমার নাম শুভাঙ্গী ধর।
গুড আফটারনুন, আমি প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাই সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার নাম ভাবনা জয়ী। গুড আফটারনুন, আমার নাম শাবানা ইয়াসমিন, আমি প্রণবানন্দ বিদ্যাপীঠের গার্লস হাই সপ্তম শ্রেণীর ছাত্রী। গুড আফটারনুন, আমি প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাই সপ্তম শ্রেণীর ছাত্রী পূজা সাহা। আমরা বানিয়েছি আগ্নেয়গিরি। ভূ আলোড়নে উত্তপ্ত আগ্নেয় পদার্থ বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বলে। এই পর্বতের আকৃতি একটি কেন্দ্রীয় নল দিয়ে ম্যাগমা বেরিয়ে আসায় শঙ্কু ও ত্রিভুজের মতো হয়। ভূ অন্তরে গলিত সাধিত পদার্থকে ম্যাগমা বলা হচ্ছে এবং এই ম্যাগমা যখন পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে তখন তাকে লাভা বলা হচ্ছে। এই আগ্নেয়গিরি সাধারণত 3 প্রকার হয়: সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি এবং সক্রিয় আগ্নেয়গিরি। হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, যে সমস্ত আগ্নেয়গিরি অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত এসে সেই সমস্ত কিছু অগ্নুস্তমন ঘটিয়ে চলছে, সেই সমস্ত আগ্নেয়গিরিকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হচ্ছে। সুপ্ত আগ্নেয়গিরি, এই প্রকার আগ্নেয়গিরিতে দীর্ঘকাল অগ্নুপাত হয় না, কিন্তু ভবিষ্যতে হয়তো অগ্নুপাত হতে পারে বলে বোঝায়। একে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়া কাকরাতোয়া ইত্যাদি। মৃত আগ্নেয়গিরি, যে সমস্ত আগ্নেয়গুলো ভবিষ্যৎকালে অগ্নুত্তমন যেসব আগ্নেয়গিরিগুলো অতীতকালে অগ্নুস্তমন ঘটেছিল তবে বর্তমানে ঘটেনি এবং ভবিষ্যতে ঘটবে না বলে জানা যাচ্ছে, সেই সমস্ত আগ্নেয়গিরিকে মৃত আগ্নেয়গিরি বলা হচ্ছে। এটুকু। সপ্তম শ্রেণীর ছাত্রী। আমরা একটি প্রজেক্ট বানিয়েছি যেটা পরিবেশ দূষণের উপর নির্ভর করে। পরিবেশে যখন বস্তু, এই উদ্ভিদ এবং জীবের মধ্যে যে ক্ষতিকারক বস্তু দেখা দেয় এবং পরিবেশের নানা ধরনের দূষণ দেখা দেয়, একে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণকে আবার 4টি ভাগে ভাগ করা যায়: জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণ। পরিবেশে বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি বিষাক্ত গ্যাস আমাদের বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে। একে বায়ু দূষণ বলে। জলে নানা ভৌত রাসায়নিক পদার্থ এবং জৈব পদার্থ মিশছে এবং জলজ উদ্ভিদ এবং মানুষের নানা ধরনের ক্ষতি করছে এবং জলেরও নানা ক্ষতি করছে, এতে জল দূষণ হচ্ছে। একে জল দূষণ বলা হয়। জমিতে বিভিন্ন রকম সার ও রাসায়নিক কীটনাশক বেশি পরিমাণে প্রয়োগ করার ফলে মাটি দূষণ হয়। এছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার ক্ষেত্রেও মাটি দূষণ হয়। এর ফলে মাটিতে থাকা উপকারী কীটপতঙ্গ মারা যায় ও জমির অনুর্বর হয়। শব্দ দূষণ, এই নামটি শুনে আমরা বুঝতে পারছি যে শব্দের ফলেও দূষণ হচ্ছে। তো শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য যন্ত্রণাময় এবং বিরক্তিকর হয়ে ওঠে তখন তা দূষণের সৃষ্টি করে। যেমন গাড়ির হর্নের আওয়াজ, ডিজে বক্সের আওয়াজ, তুবড়ি সকেট ইত্যাদি ফাটানোর আওয়াজ, এইসব আওয়াজে শব্দ দূষণ ঘটছে এবং একে শব্দ দূষণ বলে। বিজ্ঞান প্রদর্শনী আমাদের 3 তারিখ থেকে শুরু হয়েছে, মানে গতকাল থেকে শুরু হয়েছে, আর আগামীকাল পর্যন্ত চলবে 3 দিন, 3, 4, 5 তারিখ পর্যন্ত। এখানে আমাদের ক্লাস 7 থেকে আছে, 7, 8, 9, 10 মেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। আর বাকি মেয়েরাও দেখতে আসছে, তারা আরও উৎসাহিত বোধ করবে এবং ভবিষ্যতে তারাও প্রজেক্ট করবে। আগামী দিনে সায়েন্স প্রজেক্টে তারাও অংশগ্রহণ করবে। 24টা প্রজেক্ট আছে, এছাড়া হাতের কাজ আছে। মেয়েরা নিজেদের যে কাজগুলো করেছে, শুধু মেয়েরা নয়, দিদিমণিরা এবং মেয়েদের মায়েরা, তাদের কাজও এখানে আছে। সবাইকে নিয়ে আমরা এই প্রদর্শনী করছি যাতে এটাও বোঝা যায় যে মেয়েদের মায়েরাও কিন্তু মেয়েদেরকে তৈরি করার পিছনে পাশাপাশি তাদের হাতের কাজটা বা তাদের শিল্পটা বজায় রেখেছে। সব কিছুই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। শিক্ষকরা এই যে আমার পাশে যারা আছেন এবং যারা ক্লাসেও আছেন, এখন ক্লাসেও চলছে আমাদের, তাদের মধ্যে সবাই আমরা মেয়েদেরকে হেল্প করেছি। আমাদের দিদিমণিরাও প্রচণ্ড হেল্প করেছেন, কিন্তু মেয়েদের ট্যালেন্টও এখানটায় উল্লেখযোগ্য, কারণ তারাও অক্লান্ত পরিশ্রম করে নিজেদের যে ভিতরের যে ক্ষমতা, ভিতরের যে দক্ষতা, সেটা ওরা বার করার চেষ্টা করেছে। প্রতিভাটা প্রকাশ করার একটা সুযোগ পেয়েছে, প্ল্যাটফর্ম পেয়েছে এখানে। এটার উদ্দেশ্য যে ওদের আরও বিজ্ঞান মনস্ক করা, নতুন নতুন কি আবিষ্কার করা যায় বা বিজ্ঞানের প্রতি যে মোহ বা ভালোবাসা করা যায় সেটা আরও তুলে ধরা, এটাই আমাদের উদ্দেশ্য। জনগণ দেখবে, আসবে, তাদের উৎসাহিত করবে এবং মেয়েরাও বলতে গিয়ে এটা বুঝবে যে আমরা কতটা তৈরি হয়েছি, আরও ভবিষ্যতে আমাদের কতটা তৈরি হতে হবে আর বিজ্ঞানের প্রতি আরও আগ্রহ কতটা বাড়াতে হবে।
জনসাধারণকে কি বলবেন, গার্জেনদেরকে কি বলবেন? হ্যাঁ, অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত বেলডাঙ্গাবাসী, বেলডাঙ্গার বাইরে যারা আছেন প্রত্যেককে আমার একটাই অনুরোধ, আপনারা আসুন, দেখুন, মেয়েদেরকে উৎসাহ দিন, ছাত্রীদের উৎসাহ দিন যে যাতে তারা ভবিষ্যতে আরও বেশি করে বিজ্ঞান মনস্ক হতে পারে। আমাদের দৈনন্দিন জীবন তো বিজ্ঞান ছাড়া অসম্পূর্ণ, তাহলে বিজ্ঞানের প্রতি তাদের যেন ভালোবাসা তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়। আপনারা অবশ্যই আসুন, আমার এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, দেখুন, মেয়েদের উৎসাহিত করুন। আমার নাম কথাকলি চক্রবর্তী, প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। ছাত্রীরা দেখলাম করেছে বিভিন্ন রকম মডেল প্রজেক্ট, এগুলো দেখে মানে ভীষণই ভালো লাগছে এবং ছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহিত ওরা একদম। আমাদেরও দেখে ওদের বলা, নিজের হাতে যে ওয়ার্ক তৈরি করা, নিজস্ব চিন্তা ভাবনা বিভিন্ন রকম মডেলের মাধ্যমে ওরা তুলে ধরেছে। ওরা মানে ভীষণ ওদের ট্যালেন্ট, মানে যে সুপ্ত প্রতিভা ওদের মধ্যে আছে সেগুলো আজ বের করতে পেরে ওরাও খুব খুশি এবং আমাদেরও খুব ভালো লাগছে যে আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা, এদের মধ্যে এত ট্যালেন্ট, ওরা এত ভালো কাজ করেছে, দেখতে খুব ভালো লাগছে এবং খুব ভালো হয়েছে। আমার নাম মল্লিনা খাতুন, বাড়ি বেলডাঙ্গা আশ্রমপাড়া। খুব ভালো লাগলো মেয়েদের যে এক্সিবিশন করেছে, বিভিন্ন জিনিস যেটা এই রয়েছে সারা মানুষের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত জিনিস করেছে এবং অন্যান্য পরিবেশ সম্পর্কে যে সমস্ত জিনিসগুলো করেছে সেগুলো খুবই সুন্দর এবং ওরা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারছে। এবং আমার তো খুবই ভালো লাগলো যে এরা এই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এরা ছাত্রীরা যে সমস্ত জিনিস করেছে এগুলো ওরা দক্ষতার সঙ্গে করেছে এবং ওরা খুবই ভালোভাবে এগুলোকে এক্সপ্লেন করছে। এটা খুবই ভালো, স্কুলের ক্ষেত্রেও ভালো এবং ছাত্রীদের ক্ষেত্রে ভালো। জানার যে আগ্রহ, সে জানার আগ্রহ ওদের আছে এবং ওরা সঠিকভাবে সঠিক জায়গায় ওরা সেটাকে বিশ্লেষণ করতে পারছে এবং প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে বলতে পারছে যে এরা আমরা কি করেছি। আমার নাম বাবলু শীল, আমি বেলডাঙ্গা সিআরজেস হাই স্কুলের শিক্ষক।